অ্যাচিভমেন্টসগুলো অনেক ক্ষেত্রে আমরা বিভিন্ন রকম ডেইলিতে দেখতে পাই না, বা অনেক ক্ষেত্রে আমাদের দেশের যারা সর্বোচ্চ লেভেলে আছেন তাদের হয়তো দৃষ্টিগোচর হয় না। যদিও সম্প্রতি ব্লাইন্ড মেয়েরা যখন শ্রীলঙ্কাতে চ্যাম্পিয়ন হলো রিসেন্টলি, তখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী প্রথমবার দেখলাম পুরো টিমকে ডেকে নিয়েছে। তো এটা একটা খুব গর্বের বিষয়। কিন্তু আমরা অনেক ক্ষেত্রে দেখি যে ধরুন ভারতীয় ফুটবল রিসেন্টলি ভারতীয় ফুটবল পোল্যান্ডকে হারিয়েছে, এরকম খবর আছে? আমার মনে স্বাধীনতা ভারতবর্ষে নেই, কিন্তু ব্লাইন্ড যারা তারা কিন্তু পোল্যান্ডকে হারিয়েছে কিছুদিন আগে। এরকম ব্লাইন্ড মেয়েদের ওয়ার্ল্ড ফুটবল যে ফিফা র্যাঙ্কিং, যেটা যদি আমরা বলি, তাদের ফোর্থ র্যাঙ্কে আছে। সেখানে আমাদের ভারতবর্ষের জেনারেল ফুটবল সেখানে 100-র উপরে র্যাঙ্কে রয়েছে। তো এরকম আপনারা যদি প্যারালিম্পিক দেখেন বা বিভিন্ন স্পোর্টস ইভেন্টস দেখেন, ক্রিকেট, ফুটবল, অ্যাথলেটিক্স, সব ক্ষেত্রে কিন্তু আমাদের যাদেরকে আমরা শারীরিক, মানসিক বা স্নায়বিক দিক দিয়ে যারা পিছিয়ে আছে, তারা কিন্তু ভারতকে গর্বিত করছে, দেশকে গর্বিত করছে। অথচ গর্বিত করার পর তাদের যে সম্মানটা প্রাপ্য অনেক ক্ষেত্রে তারা পায় না। আমাদের কাছে দুঃখ করে, স্যার এরকম ভাবে খেলে কি লাভ আছে, আমরা তো কোনো সম্মান পাচ্ছি না, স্পোর্টস কোটায় চাকরি নেই, বা কোনো একটা রাজ্য আমাদেরকে, কোনো রাজ্য যদি রিসেন্টলি শুনলাম নাকি উড়িষ্যা নাকি এই ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হচ্ছে, তাদের নাকি প্লেয়ারদের 11 লক্ষ টাকা করে প্রত্যেকটা মেয়েকে দিচ্ছে এবং তাদের নাকি চাকরি বাকরিও দেবে। তো সেই ছবিটা কিন্তু সব রাজ্যে সমান নেই, কেউ হয়তো এগিয়ে আসছে, অনেক জায়গায় এগিয়ে আসেনি। তো সেই বিষয়টাই আপনাদের মাধ্যমে আমরা তুলে ধরতে চাইছি যে দেখুন, যাদেরকে আপনারা ব্লাইন্ড বলছেন বা ভিজুয়াল ইম্পেয়ার্ড বলছেন, বা অন্যান্য হিয়ারিং ইম্পেয়ার্ড বলছেন, আমি সব ইরেসপেক্টিভ অল ক্যাটাগরিজ অফ ডিসেবিলিটি আই এম টকিং অ্যাবাউট, তাদের অ্যাচিভমেন্টস গুলোকে আপনারা যদি আপনাদের ডেইলি নিউজ পেপারের মাধ্যমে বা যদি এখানে কেউ ইলেকট্রনিক্স মিডিয়া থেকে থাকেন, সেগুলো যদি আপনারা অনেক বেশি লোকের সামনে তুলে ধরেন, এতে হয় কি, রাষ্ট্র ভাবনা চিন্তা শুরু করতে পারে। আবার এই ধরনের স্পোর্টসে সব প্রতিবন্ধী মানুষরা আসতে পারছে না, বাবা মারা অনেকে অবহেলা করে বাড়িতে রেখে দেয়। আমি নিজে ব্লাইন্ড বাচ্চা দিনে গ্রামে ঘুরে কাজ করি, দেখি তাদেরকে বাড়িতে ডাম্প করে রেখে দিচ্ছে। এদের দিয়ে কিছু হবে এটা ভাবতে পারে না। আমি নিজেকে বলি, দেখুন I also lost my eyesight at the age of 9, and after that I completed my master's degree. I worked there in different organizations. রামকৃষ্ণ মিশনে আমি চাকরি করেছি 30 বছরের বেশি, এখন একটা এনজিও, ইন্টারন্যাশনাল এনজিও ডিরেক্টর হিসেবে কাজ করছি। তো আমরা বলি যে দেখুন, মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে ব্রেন, মস্তিষ্ক। আমরা মস্তিষ্ক দিয়ে কিন্তু কাজ করি, চোখ দিয়ে কাজ করি না। চোখ একটা হয়তো আমাদের ইনফরমেশন কালেক্ট করতে সাহায্য করে, কিন্তু আপনারা যখন ফুটবল খেলছেন তখন কে কিরকম পাস দেবে, কার কত বুদ্ধি আছে, সেইভাবে কিন্তু সে গোলটা করতে পারে। তো সেরকম মস্তিষ্কটা কিন্তু আমাদের যাদের সচল আছে, সে দেখতে না পেতে পারি, কানে না শুনতে পারি, আমার পা হয়তো চলছে না। আপনারা মাসুদুর রহমানকে জানতেন, সে যদি পৃথিবীতে নেই, ইংলিশ চ্যানেল পাল হয়েছিল, অথচ তার দুটো পা নেই। কিরকম আত্মবিশ্বাস তাদের ছিল। তো এই জিনিসগুলো যদি আপনারা আপনাদের সংবাদপত্র বা আপনাদের যে ইলেকট্রনিক্স মিডিয়ার মারফত যদি এগুলোকে আরো বেশি তুলে ধরেন, তাহলে আমার মনে হয় আমাদের দেশের এই যারা প্রায় 15% অফ টোটাল পপুলেশন, আমাদের দেশের 15% অফ টোটাল পপুলেশন কোনো না কোনোভাবে মানসিক, স্নায়বিক বা শারীরিক দিক দিয়ে তাদের অক্ষমতা আছে, কিন্তু তাদের কর্মক্ষমতা কিন্তু শেষ হয়ে যায়নি। অসীম ক্ষমতা প্রত্যেকের মধ্যে আছে, সেটাকে আমরা জাগাতে পারি না, কারণ সেইভাবে আমাদের খুব পজিটিভ এনভায়রনমেন্ট সব জায়গায় পাই না। তো আমরা সেই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। বলাটা খুব কঠিন আমার কাছে, আর যাদের আমি সামনে কথাটা বলছি, আমার তাদের দেখে এত কষ্ট পাচ্ছি যে আমি থেকেও অনেক কিছু করতে পারিনি, অনেক কিছু বা করার ছিল, কিন্তু এরা যা রেজাল্ট এনে দিচ্ছে বাংলাদেশ, ভারতবর্ষে, যে অতুলনীয়। এটা সত্যি সেই পরিমাণে সম্মান পায় না। তবু আমাদের সরকার একটু যদি দেখেন এনাদের কি ছেলে কি মেয়ে, যে কোনো স্পোর্টসকে, বিশেষ করে যাদের চোখের দৃষ্টি নেই অথচ তাদের কি প্রখর প্রতিবন্ধীদের
প্রতিবদ্ধতার মধ্যে দিয়ে তাদের এগিয়ে আসতে হয়। প্রতিটা পদে পদে ওদের হোঁচট খেতে হয়, আমি নিজে জানি, দেখেছি, কি মানে বলা যায়, বলার ভাষা নেই। তবে ওদের জন্য আজকে আমাকে চিন্ময় ভাই যখন বললো শান্তিদি, আমি এই ক্লাবে আমি মেয়েদের ফুটবল প্র্যাকটিস করাই ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্টে। আমি সেদিন মাঠে ছিলাম, এখানে এই মঞ্চে এই জায়গায় ছিলাম, যখন চিন্ময় আমায় বললো তখন আমি না করতে পারলাম না। আমি বললাম অবশ্যই আসবো, কিন্তু আমায় যদি কোনো কাজে লাগে তাহলে ভালো লাগবে, অবশ্যই আমাকে তোমরা একটু যোগাযোগ রাখবে। আর আমি তো কিভাবে ওদের প্র্যাকটিস দিতে পারবো আমি জানি না, আমি যে ধরনের প্র্যাকটিস দিই সেইভাবে ওদের কাছে গিয়ে আমাকে শিখে নিতে হবে। যেমন আজকে আমি চিন্ময়কে বলেছিলাম যে ওয়াইসি মানে ক্রিকেট ওদের ট্রায়াল চলছে, তখন আমি বলেছিলাম আমি আসবো, কোনো একটা কারণবশত আমি আসতে পারলাম না। ফুটবলটা আমি দেখেছি আমাদের দক্ষিণ কলকাতায় নেপালগঞ্জ স্ট্রিটে বিবিটি ক্লাব বা কলকাতা ব্যায়াম সমিতি ক্লাবে একটা ফুটবল হয়েছিল। আমি সত্যি কথা বলতে আমি দাঁড়িয়ে ফুটবলটা দেখতে পাচ্ছিলাম না, এত কষ্ট পাচ্ছিলাম যে প্রতি পদে পদে মানে হোঁচট খাচ্ছে, ধাক্কাধাক্কি করছে। মাঠটাও অবশ্য ছোট ছিল, বড় মাঠ হয়তো অন্য কারণ হতে পারতো। আমি সত্যি বলতে আমি এখনো বলতে আমার চোখ দিয়ে জল চলে আসছিল। আমি যখন নিজে দেখে মানে কি বলবো, আমার ভাষায় বলতে পারছি না, খুব কষ্ট পাচ্ছিলাম। তখন আর কষ্ট পাওয়াটা ঠিক নেই, ওরাই ভারতবর্ষে, তারা পৃথিবী জুনিয়র টেনে দিচ্ছে আমাদের ছেলেমেয়েরা। বিশেষ করে দেখলাম ক্রিকেট এবং ফুটবল এই ফিফা র্যাঙ্কে হওয়াই যায় না। সত্যি আমরা অনেক পিছিয়ে দেখতে পেও। তোমাদের জন্য আমার আন্তরিক অভিনন্দন রইল। যদি আমার সাহায্য লাগে, আমায় যদি কিছু করতে হয় তোমরা বলো, আমি সবাইকে আন্তরিক অভিনন্দন জানাই। আগামী দিন সবাই ভালো থাকো, তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি শুধু ফুটবলার নই, আমি অরিজিনালি অ্যাথলেট ছিলাম, সেখানে আমি হ্যান্ডবল, ফুটবল, ক্রিকেট, হকি এবং সেপাক টাকরো এই সব কটা খেলা আমি ন্যাশনালস করেছি। শুধু বাবা মায়ের আশীর্বাদ এবং তার প্র্যাকটিসের বিকল্প হতে পারে না, এই বলে আমার বক্তব্য শেষ করুন। সবাই ভালো থাকো। আজকে মুম্বাইতে রয়েছেন, তো তিনি বলছিলেন তাদের যে স্ট্রাগল, লড়াই, সেই লড়াইটা তিনি বলছিলেন একদিন তোমাদের মতন আমাদের লড়াই ছিল। তো সেই জায়গা থেকে বলছি, এই যে চারা গাছটা ক্রমশ বাড়ছে, এই যে দৃষ্টিহীন ফুটবল অ্যাসোসিয়েশন, দৃষ্টিহীন ক্রিকেট অ্যাসোসিয়েশন নিরন্তর কাজ করে চলেছে। একদিন এইরকম ভাবেই যেভাবে বিসিসিআই এর ওমেন্স টিমকে ওয়েলকাম করা হচ্ছে, সেইভাবে একদিন ব্লাইন্ড ক্রিকেট, ব্লাইন্ড ফুটবলকেও রেকগনিশন পাবে যে বিষয়, সেটার ব্যাপারে 15ই ডিসেম্বর থেকে 19শে ডিসেম্বর দিল্লিতে ন্যাশনাল বি, দিল্লিতে ন্যাশনালের বি গ্রুপের ম্যাচ হবে, লিগ ম্যাচেস। আমাদের নাগেশ ট্রফি, যেটা হচ্ছে রঞ্জি ট্রফির মডেলে ডোমেস্টিক ইভেন্ট, এই নাগেশ ট্রফি আমাদের মোট যে ভারতবর্ষে যতগুলো রাজ্য রয়েছে, আমাদের মোট নাগেশ ট্রফিতে পার্টিসিপেট করে 32 খানা স্টেট। 32 খানা স্টেট পার্টিসিপেট করে, তার মানে বুঝতেই পারছেন যে দৃষ্টিহীন ক্রিকেট কিন্তু লেভেলটা অত্যন্ত হাই হয়ে গেছে, কম্পিটিশন অত্যন্ত বেড়ে গেছে। ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই করতে হয় প্রতিটা প্লেয়ারকে, তাদের পারফরম্যান্স দেওয়ার জন্য, তাদের যোগ্যতা যাচাই করার জন্য বা যোগ্যতা প্রকাশ করার জন্য। তো সেই নাগেশ ট্রফির এলিট গ্রুপে, বি গ্রুপে আমরা রয়েছি। আমরা 15ই ডিসেম্বর থেকে 19শে ডিসেম্বর দিল্লিতে পারফর্ম করব এবং আমাদের টিমে নতুন ক্যাপ্টেন, এবার একদম ইয়ং ক্যাপ্টেন হয়েছে। আমাদের মধ্যে নাসির আছে আমার পাশে, নাসির ক্যাপ্টেন হয়েছে, ও যাদবপুর ইউনিভার্সিটিতে পড়ে এবং B3 ক্যাটাগরির প্লেয়ার। আপনারা সবাই জানেন, যারা সাংবাদিক বন্ধুরা এসেছেন, যে ব্লাইন্ড ক্রিকেটের 3টি ক্যাটাগরি হয়, B1, B2, B3। B1 মানে সম্পূর্ণ দৃষ্টিহীন, B2 মানে আংশিক দৃষ্টিহীন এবং B3 মানে হচ্ছে আংশিক দৃষ্টিমান। এর পার্সেন্টেজটা যদি আমরা একটু সহজ করে বোঝার জন্য বলে থাকি, তাহলে B1 মানে 40% বা তার মানে 40%, B1 মানে 100% মানে যার কোনো লাইট ভিশন নেই, লাইট কোনো সেন্স নেই, এরকম হতে হবে। B2 মানে 75% বা তার বেশি, 75% বা তার বেশি যার ব্লাইন্ডনেস আছে, সে হচ্ছে B2।
এবং B3 মানে আছে 40% অ্যাবাভ, 40% বেশি যার ব্লাইন্ডনেস আছে। তো এইভাবে আমাদের তিনটে ক্যাটাগরি, তো সেই ক্যাটাগরি B3 ক্যাটাগরিতে আমাদের নাসির পড়ে। তো আমাদের বাংলার টিম প্র্যাকটিস করছে YMCA তে এবং ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল, যার অবদান অনন্য এই দৃষ্টিহীন টিমের আজকের এই উত্তরণের পেছনে, বাংলা দৃষ্টিহীন টিমের। কারণ আমাদের খেলোয়াড়েরা রাহুল দ্রাবিড়, যুবরাজ সিং, এরকম করে মেয়েদের ক্ষেত্রেও আমাদের খ্যাতনামা যে প্লেয়াররা রয়েছেন তারাও কিন্তু ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন। তো এই ফার্স্ট এটা T20 ওয়ার্ল্ড কাপ হলো মেয়েদের। তো এই হচ্ছে মোটামুটি বিষয়। ব্লাইন্ডরা কেন অবহেলিত থাকবে, তারাও কিন্তু ক্রিকেট খেলতে পারে এবং ওনার মস্তিষ্ক প্রসূত এই খেলার রুলস তৈরি হয়েছিল 1986-এ, প্রথম ওয়ার্ল্ড কাপ যখন দিল্লিতে হয় এবং সব পৃথিবীর সমস্ত কান্ট্রি এসেছিল। সেই সময় ইন্ডিয়ার যে বলটা সিলেক্ট করে খেলতো সেটাই কিন্তু সিলেকশন হয়েছিল। এখন ওয়ার্ল্ড কাপ বলুন, সারা পৃথিবীতে যে ক্রিকেট খেলা হয় সবই যেটা ইন্ডিয়া আবিষ্কার করেছে সেই বলের উপর। প্লাস্টিকের ভেতরে বল বিয়ারিং থাকে, এটা দেরাদুন থেকে তৈরি হতো। যাই হোক, আমি আছি এদের সঙ্গে, আমি এদের সব খেলাতেই সবসময় আমি থাকি। আমি এদের প্রতি প্রচণ্ডভাবে কি বলবো, মানে আমি মানসিকভাবে প্রচণ্ডভাবে এদেরকে ভালোবাসি। যার জন্য লাস্ট যখন ন্যাশনাল খেলা হলো শিলিগুড়িতে, আমি সেখানে গেছিলাম এবং আমার সঙ্গে ক্রিকেটের একজন বিখ্যাত ব্যক্তি জয়ন্ত ভৌমিক সেদিনও মাঠে গেছিল ও এদের খেলাটা দেখতে, কেন এটা আমাদের কাছে একদম নতুন ব্যাপার ছিল।